প্রথমে দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিধানসভা নির্বাচনের আগে আজ সংকল্পপত্র প্রকাশ বিজেপির। ভরসার শপথ, এ কোন 15 প্রতিশ্রুতি দিলেন শাহ? জোট ভাঙলেন বড় ভাই ওয়েসে। হুমায়ুনের গোপন ভিডিও প্রকাশ্যে আসতেই বাংলায় একা লড়াইয়ের ঘোষণা। গুরুত্বপূর্ণ অধিকার তালিকা ফ্রিজ হওয়ার পরেও ট্রাইব্যুনালে পাশ করা বাতিল ভোটারদের নিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। বিজেপি ইস্তেহার প্রকাশ করতেই পাল্টা পয়েন্ট নিয়ে হাজির অভিষেক। মনে করালেন 757 দিন আগের টুইট। গ্যাস সিলিন্ডার পেতে আর ঝামেলা নয়, বুকিং ও ডেলিভারিতে বড় সিদ্ধান্ত, স্বস্তি গ্রাহকদের। বাংলার 91 লক্ষ নাম বাদ ভোটার তালিকায়, বড় খবর শোনালেন সুপ্রিম কোর্ট। ফের ভোট দিতে পারবেন কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। এরই মধ্যে 10ই এপ্রিল সংকল্পপত্র প্রকাশ করল বিজেপি। বিজেপির এই সংকল্পপত্রে নাম দেওয়া হয়েছে ভরসার শপথ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভা নির্বাচন উপলক্ষে মোট 15টি প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এর মধ্যে যেমন রয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 3,000 টাকা ভাতা, তেমনি মহিলাদের জন্য মাসিক 3,000 টাকা। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। কাটমানি সংস্কৃতি সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নীত করা হবে। ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা করা হবে। পুরনো চা বাগানগুলির উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকীকরণ করা হবে। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুরমালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা হুমায়ুন কবিরের। তার দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। বৃহস্পতিবার তৃণমূল সাংবাদিক বৈঠকে হুমায়ুনের একটি ভিডিও প্রকাশ্যে আনে। সেই বিতর্কিত ভিডিওর পরই বাংলায় একা লড়াই করার ঘোষণা মিমের। বৃহস্পতিবার হুমায়ুন কবিরের একটি ভিডিও দেখিয়ে তৃণমূলের অভিযোগ, বিজেপির থেকে টাকা নিয়ে মুসলিম ভোটারদের ভুল বোঝানোর অভিযোগ করা হয়। ভিডিওতে দেখা গিয়েছে হুমায়ুন কবির কোনো একজনকে বলছেন বিজেপির কাছে থেকে তিনি 1,000 কোটি টাকা বিজেপির কাছ থেকে তিনি 1,000 কোটি টাকা চেয়েছেন মুসলিম ভোটকে প্রভাবিত করার জন্য। এর মধ্যে 300 কোটি টাকা অগ্রিম চেয়েছেন তিনি। হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে যে বাবরি মসজিদের দাবি তিনি তুলেছেন মুসলিম সমাজের ভাবাবেগকে কাজে লাগানোর জন্য। তিনি আরও বলেন, বাবরি নামের থেকেও মসজিদটা আসল। ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে যে পিএমওর সঙ্গে কথা বলে শুরুতে অসমের মুখ্যমন্ত্রী এবং পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই কাজে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। এই ভিডিও প্রকাশ হওয়ায় পরই রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনা, বিতর্ক শুরু হয়েছে। একদিকে তৃণমূল হুমায়ুনকে নিয়ে বিজেপিকে বিচ্ছেন, অন্যদিকে বিজেপি দায় ছেড়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রধানকে তৃণমূলের সঙ্গী বলেই পাল্টা জবাব দিচ্ছেন। এর মধ্যে মাঝে ফেঁসে রয়েছেন সেই হুমায়ুন কবির। তিনি অবশ্য এই গোটা ঘটনাটিকে এআই বলে তৃণমূলের চক্রান্তের অভিযোগ করেছেন, তবে তার এই দাবি আলোচনার বিন্দুমাত্রও কমাতে পারেনি। এরপরই শুক্রবার সকালে মিমের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, ভিডিওতে হুমায়ুন কবিরের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ কতটা অসহায় অবস্থায় রয়েছে।
মিম এমন কোনো বক্তব্য বা অবস্থানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে না যেখানে মুসলিমদের মর্যাদা বা সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আজকের পরিস্থিতিতে মিম হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট থেকে সরে এসেছে। পশ্চিমবঙ্গের মুসলিমরা রাজ্যের অন্যতম দরিদ্র, অবহেলিত এবং বঞ্চিত সম্প্রদায়। দীর্ঘদিন ধরে ধর্মনিরপেক্ষ শাসন চললেও তাদের অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। বিধানসভা নির্বাচনে একা লড়াইয়ের ঘোষণা করে মিম স্পষ্ট করে দিয়েছে ভবিষ্যতেও তারা আর কোনো দলের সঙ্গে জোট করবেন না। প্রথম দফার নির্বাচনের ভোটার তালিকা আগেই ফ্রিজ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের ভোটার তালিকাও ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই তালিকা অনুযায়ী ভোট হওয়ার কথা। সোমবার এসআইআর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। শিয়রে বিধানসভা নির্বাচন নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় দুই দফার ভোটার তালিকায় ফ্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু এসআইআর বিবেচনাধীন তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দেখছে ট্রাইব্যুনাল। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালে পাশ করা বাতিল ভোটারদের কি হবে? আদৌ কি তারা ভোট দিতে পারবেন? ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ফ্রিজ করা ভোটার তালিকায় কি এই নামগুলি অন্তর্ভুক্ত করা হবে? এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। প্রথম দফায় নির্বাচনের ভোটার তালিকা থেকে ফ্রিজ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের ভোটার তালিকাও ফ্রিজ করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ফ্রিজ করা তালিকায় চূড়ান্ত হিসাবে গণ্য হয়, তার ভিত্তিতেই ভোট হওয়ার কথা। কিন্তু এখনও অনেক ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনা চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালে। শুক্রবার এ বিষয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ ও ভোটাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এ বিষয়ে পুনরায় বিবেচনা করা হবে। আগামী সোমবার 13 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই ট্রাইব্যুনালের নিষ্পত্তি এবং ভোটার তালিকা ফ্রিজ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এক আইনজীবী জানতে চেয়েছিলেন, ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পর ট্রাইব্যুনালে যাদের নামের নিষ্পত্তি হবে তাদের ভবিষ্যৎ কী হবে? ইতিমধ্যেই তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এরপর যদি কোনো ভোটার ট্রাইব্যুনালের ছাড়পত্র পান, তিনি কি ভোট দিতে পারবেন? তারাও ভোটার, তবে তাদের ভাবনা চিন্তা অনেককে দিশা দেখায়। রাজ্যে বিধানসভা ভোটের আগে তেমনি কয়েকজন তারকা ভোটারের কাছে 13টি প্রশ্ন নিয়ে হাজির আনন্দবাজার.com। গেরুয়া শিবির শুক্রবার প্রকাশ করেছে 26-এর নির্বাচনে দলের ইস্তেহার সংকল্পপত্র। কয়েক ঘন্টা যেতেই তার পাল্টা পয়েন্ট তুলে সংবাদ মাধ্যমের সামনে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মনে করালেন নিজের করা 757 দিন আগের টুইট। বললেন, আমি আশা করেছিলাম যেভাবে গত 6 মাস ধরে এসআইআর নামে নির্বাচন কমিশন এবং বিজেপি বাংলায় প্রহসন চালিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন, তারপর বক্তব্য শুরু করবেন। তিনি ক্রোনোলজি ডিটেক্ট ডিলিট রিপোর্টের কথা বলেছিলেন। এসআইআর প্রসঙ্গে অভিষেক বলেন, এসআইআর ডিটেক্ট করার প্রথম ধাপ। তার কথা অনুযায়ী এখনও পর্যন্ত যে নাম বাদ গিয়েছে তালিকা থেকে প্রথম যে তালিকা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় সেখানে প্রায় 57 লক্ষ নাম বাদ গিয়েছিল। পরবর্তীকালে 5.5 লক্ষ নাম বাদ গিয়েছিল। বিচারাধীন তালিকায় 27 লক্ষ নাম বাদ। সব মিলিয়ে প্রায় 90 লক্ষের ওপরে নাম বাদ বাংলা থেকে বাদ দিয়েছে। তার মধ্যে প্রায় 63% নাম হিন্দু বাঙালির। অভিষেকের কথায় অসমের প্রসঙ্গ, এনআরসি প্রসঙ্গ তুললেন, ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের প্রসঙ্গ। অভিষেকের কথায় এদিন শেখ হাসিনা প্রসঙ্গ। বলেন, বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছেন? জবাব আছে। 1.5 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার কি করেন? কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? বিজেপির ইস্তেহারে প্রতিশ্রুতির পয়েন্ট ধরে পাল্টা জবাব দেন অভিষেক। অনুপ্রবেশ ইস্যুতে কাশ্মীর পেহেলগাঁও প্রসঙ্গ তুলে কটাক্ষ। প্রশ্ন করলেন, দিল্লি পুলিশ কার নিয়ন্ত্রণে? নিজের করা 757 দিন আগের টুইটের প্রসঙ্গে অভিষেকের বক্তব্য। 14 মার্চ 2024-এর সোশ্যাল মিডিয়া পোস্ট তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, লিখেছিলাম গত 5 বছরে কত টাকা দিয়েছেন আবাস যোজনায়, শ্বেতপত্র প্রকাশ করুন, আজও করেনি। মধ্যপ্রাচ্যে বিশ্বযুদ্ধের ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানির তেল ও গ্যাসের আকাল। এর ফলে হু হু করে বেড়েছে জ্বালানি তেলের দাম, পাশাপাশি বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম। এছাড়াও সময় মতো গ্যাস পাওয়ায় যাচ্ছিল না বহু জায়গায়। তবে এবার কেন্দ্র সরকার দেশের জ্বালানি সরবরাহ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে, যা সাধারণ মানুষদের স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট করেছে যে
পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে সাধারণ মানুষদের আতঙ্কিত ও প্রয়োজনীয়ভাবে সিলিন্ডার কেনাকাটা না করার পরামর্শ দিয়েছেন গ্রাহকদের সুবিধার বড় পদক্ষেপ। এলপিজি বুকিং ও ডেলিভারিতে বদল। জানা যায়, এই গ্যাস সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য বেশ কয়েকটি নিয়মের ও পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে রিফাইনারিগুলোর উৎপাদন বাড়ানো এবং গ্যাস বুকিংয়ের সময়সীমা 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে তা 45 দিন করা হয়েছে, যার ফলে সরবরাহের ওপর চাপ একদিকে যেমন কমবে, অপরদিকে সবার জন্য উপযুক্ত বিতরণ নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। গ্রীষ্মের ছুটিতে পাহাড় ভ্রমণ আরও সহজ। এনজেপি রুটে নতুন ট্রেন ঘোষণা রইল সময়সূচিতা ছাড়া এলপিজির ওপর চাপ কমানোর জন্য বেশ কিছু বিকল্প জ্বালানি ব্যবহারকে উৎপাদিত করা হচ্ছে। এর মধ্যে কেরোসিন ও কয়লার মতন অন্যান্য উৎস উপলব্ধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ছোট ও মাঝারি ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী কয়লার সরবরাহ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে সারা দেশে এলপিজি বুকিং প্রায় 95% যেহেতু অনলাইন হয়, তাছাড়া 91% সরবরাহ ডেলিভারির সময় ডিএসসি ব্যবহারের মাধ্যমে করা হয়, তাই গ্যাসের অনিয়ম বা কারচুপি রোধ করা সহজ। এ বিষয়ে সরকার স্পষ্ট করেছে যে দেশে এলপিজির সরবরাহ বর্তমানে স্বাভাবিকভাবেই চলছে। সরকার আরও জানিয়েছে, কোনো এলাকাতেই গ্যাসের ঘাটতি নথিভুক্ত হয়নি। 2026 সালের 7 এপ্রিল একদিনেই 53.5 লক্ষ গৃহস্থালী সিলিন্ডার সরবরাহ করে সরকার পরিস্থিতিকে স্থিতিশীল বলে প্রমাণ করেছে।